বাংলা পূর্ণমান 50 সপ্তম শ্রেণী। পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 200 বছর। কোকোনাদ হলো রক্তপদ্ম। পাখি সব করে রব রাতি পোহাইল। কবিতাটি রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজ এর পরিচয় হয় বাঁকুড়ায়। খোকনের বাড়ির সামনেই ছিল একটি ইউক্যালিপটাস গাছ। তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? প্রশ্নে উদ্ধৃত প্রশ্নসূচক বাক্যটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্পে পাগলা গণেশকে করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে শ্রোতা অর্থাৎ পাগলা গণেশ বলেন, আকাশ শুনছে, বাতাস শুনছে এবং প্রকৃতি শুনছে। কাগজের লেখা কবিতা ভাসিয়ে দিচ্ছি বাতাসে, যদি কেউ কুড়িয়ে পায় আর সেটা পড়তে আগ্রহ প্রকাশ করে তাহলে পড়বে। মাই নেটিভ ল্যান্ড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে? উদ্ধৃতিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। 21-এর কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে? আশরাফ সিদ্দিকীর 21-এর কবিতা নামক কবিতায় পাখি সব করে রব, বাংলাদেশের ভাটিয়ালি, জারি সারি, এমনকি ছোটবেলায় মায়ের মুখে শোনা নানান গানের কলি প্রভৃতি সুরের প্রসঙ্গ রয়েছে। এত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি, আমার সৌভাগ্য। কার স্মৃতিচারণায় কথক কথা বলেছেন? প্রশ্নে উল্লেখিত লাইনটি রামকিঙ্কর বেইজ রচিত আত্মকথা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এখানে কথক রামকিঙ্কর বেইজ নন্দলাল বাবুর স্মৃতিচারণায় উদ্ধৃতিটি করেছেন। খোকন অবাক হয়ে গেল। কোন কথা শুনে খোকন অবাক হলো? লাইনটি বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে। খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকতেন। একদিন তিনি খোকনদের বাড়িতে এসেছিলেন এবং খোকনদের ড্রয়িং খাতাগুলো দেখে বললেন, খোকনদের নিজের আঁকা ছবি তো নেই, সব নকল করা ছবি। যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে তবে তা আরও নিখুঁত হবে। এই কথাগুলো শুনে খোকন অবাক হয়ে গেল। নিজের আঁকা ছবি সে কি করে আঁকবে তা ভেবে। আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে? এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে। একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না? কি আর হবে, সাইবেরিয়ায় বড়জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে। অসীমা হেসে ফেলে বলল, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? এত বড় লেক কি শুকিয়ে ফেলা যায়? জেমস এইচ কাজিন্স কে ছিলেন? 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়েছিলেন। সেখানে থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন জেমস এইচ কাজিন্স। এই ছবি আমি পরেও দেখেছি। কোন দৃশ্যের প্রসঙ্গে কথা বলা হয়েছে? মুখ ভর্তি পান, গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন। এই ছবি আমি পরেও দেখেছি। এখানে এই দৃশ্যপটের কথা বলা হয়েছে। তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন? কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ বলা হয়েছে? অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কামিনী রায় প্রণীত স্মৃতিচিহ্ন নামাঙ্কিত কবিতায় যারা মনে করে বিশাল অট্টালিকা তৈরির মধ্যে দিয়ে নিজেদের নাম এই ধরনীর বুকে রেখে যাবেন, তারা ভুল করছেন। কেননা আর্থিক সমৃদ্ধির কারণে কোনো মানুষ পৃথিবীতে নিজের নাম স্থায়ী করে রাখবেন, এটা আদৌ সম্ভব নয়। তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে না। নীরব এখানে অমর কিষাণ পাড়া। কিষাণ পাড়াকে অমর বলা হয়েছে কেন? উদ্ধৃত কবিতাংশটি গৃহীত হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য প্রণীত চিরদিনের কবিতা থেকে। কিষাণ পাড়ার প্রকৃতি এবং মানুষের জীবন শান্ত। কোনো রকম ব্যস্ততা সেখানে নেই, নেই কোনো কোলাহল। দুর্ভিক্ষের পরেও কিষাণ পাড়ায় মানুষ আবার কাজের মধ্য দিয়ে জেগে ওঠে, নিজ নিজ পেশায় কাজ করে চলে। দুর্ভিক্ষের হতাশা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না। তাই কিষাণ পাড়াকে কবি অমর বলেছেন।
জীবন হবে পদ্যময়। জীবন কিভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন? বিখ্যাত কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমগ্র কবিতাতেই ছন্দের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলেছেন। কবির মতে পরিবেশে অহরহই ঘটে চলেছে কোনো না কোনো ঘটনা, কোনোটি প্রাকৃতিক আবার কোনোটি যান্ত্রিক, কিন্তু প্রতিটি ঘটনারই রয়েছে নির্দিষ্ট ছন্দ। সঠিকভাবে আমরা মনোনিবেশ করতে পারি না, তাই আমাদের জীবনে প্রকৃত আনন্দ থাকে না। একাগ্র চিত্তে কান পেতে পরিবেশের ছন্দ বুঝতে পারলে কবির মতে আমাদের জীবনটা আনন্দে পরিপূর্ণ অর্থাৎ পদ্যময় হয়ে উঠবে। কুতুব মিনারের কথা রচনা অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করো। কুতুব মিনারের পূর্ববর্তীকালীন অন্য কোনো মিনারের নিদর্শন শুধুই এদেশের নয়, ইরান তুরানেও নেই। এটি সম্রাট কুতুবউদ্দিন আইবক নির্মিত এক বিজয় স্তম্ভ। কুতুব 5 তলার নির্মাণ। প্রথম তলায় আছে বাঁশি ও কোণের নকশা। কুতুবের দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি আর তৃতীয় তলায় শুধু কোণের নকশা। চতুর্থ ও পঞ্চম তলাতে কী ছিল তা জানা সম্ভব নয়, কারণ তা বজ্রাঘাতে ভেঙে গিয়েছিল। মিনারটির গায়ে কারুকার্য অতি অদ্ভুত। সমস্ত মিনার থেকে কোমরবন্ধনীর মতো ঘিরে রয়েছে মিনারটিকে কোমরবন্ধনীর মতো ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা, ফুলের মালা এবং চক্রের নকশা আর দেওয়ালে আরবি লেখার সারি। গোটা মিনারটির পরিকল্পনা মুসলমানদের আর যাবতীয় কারুকার্য রয়েছে হিন্দুদের। তাছাড়া কুতুব মিনারের মিনারেটগুলি অপ্রতিদ্বন্দ্বী। খাঁটি দেশি শব্দ বলতে কী বোঝো? বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করত, আদিবাসীদের ভাষায় সেই সব বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেই সব শব্দকে বলা হয় খাঁটি দেশি শব্দ। তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে? বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত অপভ্রংশ থেকে যেসব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে, অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত ও অপভ্রংশ ব্যবহৃত হয়েছিল, পরে আবার প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। এভাবেই তদ্ভব শব্দ গড়ে উঠেছে। অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উচ্চারণের উদাহরণ দাও। কুৎসিত কুৎসিত, গৃহিণী গিন্নি, জ্যোৎস্না জোছনা। বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হ্রস্বস্বর চিহ্ন হবে। উদাহরণ দাও। গাঙ্গুলি, গাঙ্গুলি দীর্ঘকার হবে না। চ্যাটার্জি, চ্যাটার্জি দীর্ঘকার হবে না। তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। বেশ কিছু সংস্কৃত শব্দ প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন হস্ত, হস্ত হাত। এখানে হস্ত সংস্কৃত শব্দ অর্থাৎ প্রাকৃতিক শব্দ থেকে বাংলায় হাত হয়েছে। অপরদিকে অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে। অর্ধ তৎসম শব্দের উদাহরণ জোছনা, ছেরাদ্দ, গিন্নি, বৈষ্ণব, কুৎসিত ইত্যাদি। এই শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত। রি, র, স 3 বর্ণের পরের শব্দের মধ্যে দন্তান্ন মধ্যাহ্ন হয়। প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। ঋণ, বর্ণ, স্মরণ, বরণ, তীর্ণ, শীর্ণ, ঘৃণা ইত্যাদি। পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে শ্বশুর শব্দের যোগ করলে সশ্রী শব্দের প্রথম স হয় মধ্যাহ্ন স। উদাহরণ দাও। মাতু শশা বা মাতু শশা। মাতু যোগ ষষ্ঠ সশ্রী, মাতৃ যোগ সস। এর বাংলা অর্থ হলো মায়ের ভগিনী, মাসি। পিতৃশশা, পিতৃ যোগ সস। এর বাংলা অর্থ হলো বাবার ভাই, কাকু, জেঠু। ভাব প্রকাশক ধনাত্মক শব্দ প্রয়োগ করে একটি রচনা করো। কনকনে শীত আমি একদম পছন্দ করি না। এখানে কনকনে হলো ভাব প্রকাশক ধনাত্মক শব্দ। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানে হবে তিক্ত। বানান সংশোধন। পয় দীর্ঘ আছে, পয়ে হস্যু হবে। তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদনপত্র। এখানে মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক লিখতে হবে। গ্রাম বা পাড়া যে কোনো একটা নাম লিখতে হবে। পোস্ট অফিস
যে যেখানে অবস্থান করেছো, গ্রাম না তো পাড়ায়, পোস্ট অফিস যার যেটা সেটা লিখতে হবে, পিন নম্বর দিতে হবে। বিষয় আমাদের অঞ্চলে পাঠাগার স্থাপনের আবেদন, মহাশয় বা মহাশয়া যে কোনো একটাতে রাইট দিতে হবে। আমরা নিজের জেলার নাম লিখতে হবে, জেলার, গ্রামের বা পাড়ার নাম লিখতে হবে। যে যেখানে থাকে, গ্রামে থাকলে গ্রামে, পাড়া থাকলে পাড়ায়। গ্রামীণ অধিবাসী বৃন্দ আমাদের গ্রাম বা পাড়া লিখতে হবে যে কোনো একটা। বর্তমানে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। এই গ্রামে সম্প্রতি একটি বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, তাই প্রয়োজন বাড়ছে পাঠাগারের। আমাদের গ্রামে বর্তমানে কোনো পাঠাগার নেই, তাই বইয়ের সন্ধানে ছেলে মেয়েদের শহরে যেতে হচ্ছে। এতে সময় যেমন নষ্ট হচ্ছে, সেরকম পড়াশোনার মান উন্নয়নেও বাধা সৃষ্টি হচ্ছে। তাছাড়া পড়াশোনার বাইরে অন্যান্য বই পড়ার সুযোগ হচ্ছে না। তাই আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ এই যে আপনি যদি অবিলম্বে আমাদের গ্রামে একটি পাঠাগার স্থাপন করেন, তাহলে আমরা বাধিত থাকব। স্থান গ্রাম বা পাড়ার নাম লিখতে হবে, তারিখ দিতে হবে একটা, নমস্কারান্তে গ্রাম বা পাড়ার নাম দিয়ে আদিবাসীবৃন্দদের পক্ষ থেকে এটা লিখে দিতে হবে, ঠিক আছে, ব্যাকেটের যে কোনো একটা লিখে। তো এই ছিল আজকে 50 মার্কের বাংলা ক্লাস 7-এর প্রশ্নের উত্তর। তো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।